আমার 57 জন অফিসার হারিয়েছি। আমি মনে করি আমার দায়িত্ব, আমার জানার প্রয়োজন আছে, পুরো সেনাবাহিনী জানার প্রয়োজন আছে কেন তাদেরকে হত্যা করা হলো এবং এই হত্যা করার কারণ আমাকে বের করতে হবে। স্যার, পিলখানায় গন্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। মনে মনে ভাবলাম একটু আগেই তো ডিজিবিডিআর এর সাথে কথা হলো, হঠাৎ কি হলো? আমাদের ব্রিগেডটি পৌঁছে 11টার পরে পিলখানার কাছে, তার মানে আমরা পৌঁছবার আগেই বেশিরভাগ হত্যাকাণ্ড তারা করে ফেলেছে। 5ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর বিডিআর বিদ্রোহে কিছু প্রত্যক্ষদর্শীগণ এবং পরিবারবর্গ তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। আমিও আমার ভূমিকা আপনাদেরকে জানাতে চাই। বিডিআর বিদ্রোহ দমনে সেনাবাহিনী তথা সেনাপ্রধানের ভূমিকা সম্বন্ধে অনেকের জানা নেই এবং তারা নেতিবাচক ধারণা পোষণ করছেন। বিডিআর হত্যাকাণ্ডের উপর একটি বই আমি লিখেছি, যা সহসাই প্রকাশ করা হবে। বিদ্রোহের 15 বছর ধরে আমরা শুধু বিগত সরকারেরই কথা শুনে গেছি এবং প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারেনি। সরকার এ ব্যাপারে একটি তদন্ত আদালত গঠন করে এবং সেনাবাহিনীও একটি তদন্ত আদালত গঠন করে। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি? প্রতিউত্তরে আমি বললাম, একই ঘটনায় বিভিন্ন পর্যায়ে তদন্ত আদালত হতে পারে। যদি একটা ব্যাটালিয়নে কোনো ঘটনা ঘটে, ব্যাটালিয়ন কমান্ডার তদন্ত আদালত করবেন, ব্রিগেড কমান্ডার করবেন, প্রয়োজন হলে ডিপ কমান্ডারও করতে পারেন। তদ্রূপ আমিও আমার 57 জন অফিসার হারিয়েছি। আমি মনে করি আমার দায়িত্ব, আমার জানার প্রয়োজন আছে, পুরো সেনাবাহিনী জানার প্রয়োজন আছে কেন তাদেরকে হত্যা করা হলো এবং এই হত্যা করার কারণ আমাকে বের করতে হবে। এরপরে তেমন কোনো কিছু আর উচ্চবাচ্য সরকার থেকে আসেনি। তবে এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। তদন্ত আদালতের নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তার সাথে অন্যান্য মেম্বাররা ছিলেন। ওনাকে যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে তিনি তা সম্পন্ন করতে পারেননি। কারণ হলো, যারা এর সাথে জড়িত ছিল তারা মোস্টলি জেলে ছিল, তাদেরকে সম্মুখে আনা সম্ভব হয়নি, তাদেরকে প্রশ্ন করা সম্ভব হয়নি এবং যারা বিভিন্ন আলোচনায় এদের সাথে যুক্ত ছিল তাদেরও স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয়নি। সেই জন্য উনি টার্মস অফ রেফারেন্স অনুযায়ী ওনার দায়িত্ব পালন করতে সক্ষম হননি। সেনাবাহিনীর তদন্ত চলাকালীন জেনারেল জাহাঙ্গীর কয়েকবার আমার কাছে এসেছেন এবং ওনার প্রবলেমগুলো তুলে ধরেছেন। হাওয়েভার, আমি নিশ্চিত যে উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। আপনাদেরকে জানাতে চাই যে এই নতুন সরকার যখন গঠন হয় তখনই আমি জেনারেল জাহাঙ্গীরকে টেলিফোন করি এবং ওনাকে রিকোয়েস্ট করি যাতে উনি এই তদন্ত আদালতের ব্যাপারে ব্যবস্থা নেন এবং জনগণ জানুক কারা এর সাথে জড়িত এবং কেন নিরপরাধ 57 জন অফিসারকে খুন করা হলো। কি ঘটেছিল সেদিন পিলখানায়, কারা এর সাথে জড়িত ছিল, কেন 57 জন অফিসার সহ মোট 74 জন অফিসারকে হত্যা করা হলো, সেনাবাহিনীর ভূমিকা কি ছিল তা আমি সংক্ষেপে বর্ণনা করছি। 25শে ফেব্রুয়ারি সকাল 7:30টায় সেনা সদরে প্রতিদিনের মতো তার কাজ শুরু করে। কর্মসূচিতে সেদিন একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেটা হলো জিএসপিসি মিটিং। এই মিটিংয়ের মাধ্যমে সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় নেক্সট ইয়ারে কি কি জিনিস প্রকিউর করবে। এই সভার সভাপতি সেনাপ্রধান এবং মেম্বার্সরা হলেন সেনাবাহিনীর পিএসওসগণ, নির্ধারিত ডাইরেক্টর এবং রেলেভেন্ট সিনিয়র অফিসার্স।
সেদিন সকাল থেকেই আমি এই জিএসপিসি মিটিং অ্যাটেন্ড করার প্রস্তুতি নিচ্ছিলাম। আনুমানিক সকাল 9:15টায় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি আমার অফিসে আসেন এবং বলেন যে স্যার, আমাদের কাছে কিছু 81 মিলিমিটার মর্টার আছে যেটা সেনাবাহিনী ব্যবহার করে না। এটার গুদামজাত করা এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। তবে বিডিআর 81 মিলিমিটার মর্টারগুলো ব্যবহার করে। আপনি যদি ডিজিবিডিআরের সাথে কথা বলেন তাহলে তারা যদি হেড ট্রান্সফার করে নিয়ে যায় আমাদের অনেক উপকার হবে। আমি প্রস্তাবের গুরুত্ব অনুধাবন করে এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে বলি ডিজিবিডিআরকে টেলিফোনে সংযোগ দেওয়ার জন্য, এবং সে সংযোগ দিল। স্যার, পিলখানায় গণ্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। মনে মনে ভাবলাম একটু আগেই তো ডিজিবিডিআরের সাথে কথা হলো, হঠাৎ কি হলো? সে যাই হোক, সভা স্থগিত করে সিজিএস এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনকে সঙ্গে নিয়ে আমার অফিসে এলাম। ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি জেনারেল শাকিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেলিফোনে সঙ্গে দেওয়ার জন্য এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে নির্দেশ দেই। তাদের ফোন কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল এবং তাৎক্ষণিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে সামরিক গোয়েন্দার মাধ্যমে পিলখানার সম্বন্ধে তথ্য আসা শুরু করলো এবং আমাকে জানানো হলো যে কি ঘটছে পিলখানায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আমি 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেই এবং তারা তাৎক্ষণিক ব্যাটল প্রসিজার শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। গৃহীত পদক্ষেপ সম্বন্ধে পিএসওএফডি জেনারেল মবিনকে অবহিত করি। 9:47 ডিজিবিডিআরকে ফোনে পাওয়া গেল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তিনি এক ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ আমাকে বলেন। তিনি বলেন, দরবার চলাকালীন 2 জন সশস্ত্র সৈনিক দরবার হলে প্রবেশ করে। একজন আমার পিছনে এসে দাঁড়ায় এবং ফেইন্ট হয়ে যায়। অপরজন দরবার হল ক্রস করে বাইরে চলে যায়। তারপর পরই বাইরের থেকে গুলির শব্দ আসে এবং গুলির শব্দ শোনার সাথে সাথে দরবার হলে উপস্থিত সৈনিকবৃন্দ গণ্ডগোল শুরু করে দেয় এবং তারা দাঁড়িয়ে যায় আর দরবার হল থেকে বের হয়ে যায়। মনে হলো দিজ আর অল প্ল্যান অ্যান্ড বিং এক্সিকিউটেড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান। তিনি আরও বলেন, আমি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডার্সদেরকে পাঠিয়েছি তাদেরকে ফিরিয়ে আনার জন্য, যাতে করে পুনরায় দরবার শুরু করা যায়। তিনি আশা করেন যে সহসাই দরবার শুরু করতে পারবেন। আমি তাকে জানাই যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেডকে প্রস্তুত হওয়ার জন্য আদেশ দিয়েছি এবং সহসাই তারা পিলখানার উদ্দেশ্যে যাত্রা করবে। অনেকে মনে করেন যে ডিজিবিডিআর সাহায্যের জন্য আমাকে টেলিফোন করেছেন। এটা সত্য নয়। আমি ডিজিবিডিআরকে ফোন করি এবং আমরা কি ব্যবস্থা নিচ্ছি তা ওনাকে জানিয়ে দেই। তিনি আমাকে ফোন করেননি। 9:54 আমি সাবেক প্রধানমন্ত্রীকে মোবাইল টেলিফোনে পেলাম। এর মধ্যে বিডিআর বিদ্রোহ সম্বন্ধে তিনি অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। আমি 46 ব্রিগেডকে যে অপারেশনের জন্য প্রস্তুত হতে বলেছি তা ওনাকে জানাই এবং তিনি জানতে ছিলেন কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে। আমি বললাম যে সাধারণত 6 ঘন্টা লাগে, বাট তাড়াতাড়ি করে আমরা 2 ঘন্টায় করতে পারি। আমি অলরেডি কমান্ডার 46 ব্রিগেডকে বলেছি যত তাড়াতাড়ি পারে তারা যেন প্রস্তুত হয়। আমি ওনার থেকে এই ব্রিগেডটাকে পিলখানা যাত্রা শুরু করার জন্য আদেশ ছিলাম। উনি ওই আদেশ দিলেন। আদেশ পাওয়ার পূর্বে ব্রিগেডটি নর্মাল ট্রেনিং অ্যাক্টিভিটিসে ব্যস্ত ছিল। অস্ত্র কোথে, গোলাবারুদ ম্যাগাজিনে, সামরিক যানবাহন গ্যারাজে, ওয়্যারলেস সেট এবং অন্যান্য সরঞ্জামাদি স্টোরে
এসব একত্রিত করে কমান্ড স্ট্রাকচার প্রস্তুত করতে সময়ের প্রয়োজন। তবে 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাত্রা শুরু করে। এসব সম্ভব হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, কমান্ডার 46 ব্রিগেড এবং ইউনিট অধিনায়কদের বলিষ্ঠ নেতৃত্বের জন্য। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন অফিসার এবং 655 জন সৈনিক নিয়ে উনি পিলখানার উদ্দেশ্যে যাত্রা করেন। সকাল 10:30টায় ব্রিগেডের অগ্রভাগ দল জাহাঙ্গীর গেট ক্রস করে। এত কম সময়ে প্রস্তুত হয়ে যাত্রা শুরু করা হয়েছিল তা একটা বিরল কৃতিত্বের উদাহরণ। এরই মধ্যে বিদ্রোহীরা বিডিআর গেটগুলির চতুর্পাশে হেভি মেশিন গান, মর্টার্স, রিকললেস রাইফেল, রকেট লঞ্চার, অন্যান্য অস্ত্র মোতায়েন করে যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। বেলা 11টায় 46-এর প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছায়। বিদ্রোহীরা টের পেয়ে একটি পিকআপকে লক্ষ্য করে রকেট ফায়ার করে। রকেটটি পিকআপকে হিট করে। ড্রাইভার জাহির ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং সেকেন্ড সিটার গুরুতর আহত হয়। এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো 10:35 দিকে আমি আবার এডিসিকে বলি যে লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য তুমি আবার ডিজিবিডিআরকে আমাকে টেলিফোনে সংযোগ দাও, এবং সে কন্টিনিউয়াসলি চেষ্টা করলো অনেকক্ষণ ধরে, কিন্তু ডিজিবিডিআরকে আর সংযোগ দেওয়া সম্ভব হলো না। হয়তো বাই দিস টাইম হি হ্যাজ বিন কিল্ড। এখানে উল্লেখ্য, আনুমানিক 10:30টায় ডিজিবিডিআরকে গুলি করা হয় এবং তিনি নিহত হন। এর পরপরই কিলার গ্রুপ এর গুলিতে ডিডিজি, কর্নেল আনিস, কর্নেল কায়সার সহ বেশ কয়েকজন অফিসারকে হত্যা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যে বেশিরভাগ অফিসারকেই হত্যা করা হয়েছে। আর আমাদের ব্রিগেডটি পৌঁছে 11টার পরে পিলখানার কাছে। তার মানে আমরা পৌঁছবার আগেই বেশিরভাগ হত্যাকাণ্ড তারা করে ফেলেছে।